হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রির চতুরাশ্রম প্রথা নিয়ে আলোচনা করব। কেমন? তো ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমাদের এই চতুরাশ্রম ব্যবস্থা সম্পর্কে কোনো রকমের অসুবিধা পরীক্ষায় না হয়। তো বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের ক্লাসটিতে। কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেকদিন তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন আমরা দিই, সেটা হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের 7076398606 নম্বর অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি হলো 999 রুপিস। এর বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর, তোমরা পাচ্ছ মাইনর, তোমরা এমডিসি, ভিএসি, এইসি এবং এসইসি পুরো প্যাকেজ, 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র 999 টাকায়। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটি। এবং আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করছি যে সেকেন্ড সেমিস্টারের মেজর হিস্ট্রি চতুরাশ্রম ইন দ্য বৈদিক সোসাইটি, অর্থাৎ ঋগ বৈদিক যুগে যে চতুরাশ্রম ব্যবস্থা ছিল সেই চতুরাশ্রম ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, মূলত চতুরাশ্রম প্রথা কাকে বলে বা চতুরাশ্রম প্রথা বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আর্যরা যখন ভারতের সপ্ত সিন্ধাব অঞ্চলে বসতি স্থাপন করেছিল তখন কিন্তু তাদের মধ্যে আমরা দেখি যে প্রথমত গায়ের কালার অনুযায়ী কিন্তু তাদের মধ্যে বর্ণ ভাগ ছিল সোসাইটি, তাই না? যে কি কি, একটা ছিল কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ। কৃষ্ণ অঙ্গ মানে কালো চামড়ার মানুষ যারা ছিল তাদেরকে বলা হতো কৃষ্ণাঙ্গ, এবং যারা সাদা চামড়ার মানুষ তাদেরকে বলা হতো শ্বেতাঙ্গ। বোঝা গেল? এবার এদের মধ্যে কি হলো, শ্বেতাঙ্গরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতো সোসাইটিতে, কিন্তু যত রকমের সাহায্য করা বলো, যত রকমের যা কিছু করা বলো, এগুলো কারা করতো? এগুলো কিন্তু করতো তোমার হচ্ছে যারা ওদের সেবা করতো আর কি, যারা কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষ ছিল তারা কিন্তু সেবা করতো। এবার পরবর্তীকালে পেশার ভিত্তিতে আর্য সমাজে কি দেখলাম আমরা, ভাগ হতে দেখলাম। কীভাবে ভাগ হতে দেখলাম? বর্ণ মূলত 4টা ভাগে ভাগ হয়ে গেল। সেই কি কি বর্ণ? ব্রাহ্মণ ছিল, আবার বলছি ব্রাহ্মণ, কথাগুলো একটু লিখে নিতে পারো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, দেন বৈশ্য অ্যান্ড হচ্ছে শূদ্র। ঠিক আছে, এই 4টা বর্ণ ছিল। এইবার দেখা যেত যে এই 4টা বর্ণের মধ্যে ব্রাহ্মণদের কাজ কি ছিল? ব্রাহ্মণদের কাজ ছিল যাগযজ্ঞ করা, পূজা অর্চনা করা এবং বিদ্যা চর্চা করা। ক্ষত্রিয়দের কাজ ছিল কি? ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ শাসন করা এবং দেশ রক্ষা করা। দেন বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা, এবং শূদ্রদের কাজ ছিল এই যে 3 বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের সেবা করা। তো যখন আমরা চতুরাশ্রম প্রথায় আসবো, সেই চতুরাশ্রম প্রথায় দেখব এই যে 3টা ওপরের বর্ণ ছিল, এই 3জনের যে এই 3টা শ্রেণীর যে বর্ণ ছিল, এই বর্ণগুলোর কিন্তু চতুরাশ্রম প্রথা পরিলক্ষিত হয়, কিন্তু শূদ্রদের কিন্তু কোনো রকম চতুরাশ্রম প্রথা কিন্তু পরিলক্ষিত হয় না। কেন? মানুষের জীবনে টোটাল 4টা আশ্রম আমরা দেখতে পারি। মানুষের জীবনের যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা পুরো স্টেজটাকে ধরি, পুরো মানে যে তার যে জীবন অতিবাহিত করার যে সময়কালটাকে ধরি, আমরা যদি পুরো তার জীবনকালটাকে দেখি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে ঋগ বৈদিক যুগে মানুষের জীবনে কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের কিন্তু 4টে আশ্রম অতিবাহিত করতে হতো। প্রথম কি? ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য বলতে গেলে যে গুরু গৃহে গিয়ে শিক্ষা লাভ, গুরু গৃহে শিক্ষা লাভ। তাহলে গুরুর গৃহে গিয়ে শিক্ষা লাভ করার সময় যেই সময়টা হতো, অর্থাৎ বিবাহের আগে পর্যন্ত যে সময়কালটা তোমার হচ্ছে গুরু গৃহে একজন শিক্ষার্থী বা একজন ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্যের সন্ততি যারা শিক্ষা লাভ করতো যেই সময় পর্বটাকে, সেই সময় পর্বটাতে বলা হতো ব্রহ্মচর্য। ক্লিয়ার? এবার যখন বিদ্যা লাভ শেষ হয়ে যেত বা শিক্ষা লাভ শেষ হয়ে যেত, তখন কিন্তু তারা যে দ্বিতীয় আশ্রম ছিল, সেই দ্বিতীয় আশ্রমটার নাম হলো গাহস্থ। গাহস্থ বলতে গেলে বোঝাচ্ছে গৃহের জীবন অতিবাহিত। অর্থাৎ কি হতো, একটা ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্যের যে সন্তান হতো, সেই সন্তানরা কি হতো, তারা কিন্তু কি করতো, তারা বিয়ে করে যে সংসার জীবনটা যে অতিবাহিত করতো সেটাকে বলা হতো কিন্তু গাহস্থ আশ্রম। দেন আমরা দেখবো বানপ্রস্থ। বানপ্রস্থ কি? পৌর বয়সে যখন সংসার ত্যাগ করে যখন বনে গিয়ে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকতো, তখন সেই আশ্রমটাকে আমরা বলছি বানপ্রস্থ আশ্রম, যেটা হচ্ছে গাহস্থ আশ্রমের পরবর্তী। এটা ছিল তৃতীয় আশ্রম। তাহলে এটাকে কি বললাম? এটা বিয়ের কথাটা মনে রাখবা, বিয়ে করে যেই সময়টা অতিবাহিত করতো সেটা। এটা হচ্ছে তোমার বনে গিয়ে, বনের কথাটা মনে রাখবা, বনে গিয়ে বানপ্রস্থ, বন আর বান কথাটা মনে রাখবা। বনে গিয়ে যে
যে আশ্রমটা অতিবাহিত করতো সেটাকে বলতো বানপ্রস্থ। আর সন্ন্যাস মানে ত্যাগ, যেই সময়টাতে একেবারে ত্যাগ করতো, সংসার ধর্ম থেকে শুরু করে সব কিছু যখন মানুষ ত্যাগ করতো তখন সেটাকে বলা হতো তোমার হচ্ছে সন্ন্যাস, মানে এটা ছিল চতুর্থ আশ্রম। তাহলে যদি আমরা দু একটা কথা বলতে যাই বইয়ের ভাষায়, তাহলে কি বলবো যে বৈদিক আর্য সমাজে মূলত 3টি বর্ণের মানুষের তোমার হচ্ছে জীবনকে যে নিয়ন্ত্রণ করতো সেটা হচ্ছে চতুরাশ্রম ব্যবস্থা। যে এগুলির মধ্যে চতুরাশ্রম ব্যবস্থার মধ্যে আমরা 4টা কি লিখলাম, ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এটা লিখলাম। দেন কি বলেছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শিশুকে উপনয়নের পর, তাহলে কি হতো, এটাকে দ্বিজ বলা হতো, যে দুবার জন্ম, সরি। তাহলে উপনয়নের পর কি বলছে, যে ব্রহ্মচর্য পালন করতে হতো এবং শিক্ষা লাভের জন্য গুরুগৃহে যেতে হতো। আমি যেই কথাগুলো বললাম যে শিক্ষা লাভ তো আর বাড়িতে বসে হতো না, গুরুগৃহে শিক্ষা লাভ হতো, তাহলে এটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য। তারপরে কি বলছে, যে যৌবনে বিবাহ করে গৃহের জীবন বা গৃহস্থের জীবনযাপন এবং সাংসারিক দায়িত্ব পালন করাটাকে বলছে এখানে তোমার হচ্ছে গাহস্থ আশ্রম। আমিও যেই একই কথা বললাম যে সংসার জীবন অতিবাহিত করা, বিয়ে করে যখন সংসার জীবন অতিবাহিত করছে একজন মানে তোমার হচ্ছে মানুষ তার স্ত্রীকে নিয়ে, তখন সেই আশ্রমটাকে বলা হচ্ছে গাহস্থ। ঠিক আছে। দেন বানপ্রস্থতে এখানে কি বলেছে, যে পৌর অবস্থায় সংসার ত্যাগ করে বনে গিয়ে বানপ্রস্থ অবলম্বন করতে হতো এবং শেষ স্তরে সন্ন্যাসাশ্রম, মানে একেবারে ত্যাগ, সকল বন্ধন ছিন্ন করে সমস্ত কিছুর মায়া মমতা ত্যাগ করে যে সন্ন্যাসাশ্রমটা অতিবাহিত করতে হতো। তাহলে এই মানুষের জীবনে বিশেষ করে আমরা ঋগ্বৈদিক যুগে কিন্তু টোটাল মানুষগুলোকে 4টা বর্ণে বিভক্ত করা হয়েছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু শূদ্রদের কিন্তু কোনো চতুরাশ্রম প্রথা কিন্তু ওদের জীবনে হতো না, কারণ ওরা শিক্ষা লাভের সুযোগ পেত না। এই শূদ্রদের কিন্তু কোনো রকমভাবে চতুরাশ্রম প্রথা পালন করতো না। তাহলে চতুরাশ্রম প্রথা কারা পালন করতো, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। এদের শিক্ষা লাভ হতো উপনয়নের মধ্যে দিয়ে, যার জন্য এই 3টে বর্ণকে বলা হতো দ্বিজ বলা হতো। ঠিক আছে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই থাকছে, কিন্তু তোমাদের ক্লাসটা শেষ করার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো তোমরা আরও যদি তোমাদের ফ্রেন্ড সার্কেল যদি আমাদের কাছে অন্যান্য সাবজেক্টেরও মেজর পড়তে চায়, যেমন আমাদের এডুকেশন, বাংলা থেকে শুরু করে, হ্যাঁ, তারপরে হচ্ছে হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, তারপরে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ঠিক আছে, তো প্রত্যেকটা সাবজেক্ট, এডুকেশন আছে, তারপরে যে পলিটিক্যাল সায়েন্স আছে, প্রতিটা সাবজেক্টের জন্য আমাদের আলাদা আলাদা টিচার রয়েছে। তো স্টুডেন্টস, দেরি না করে যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও যে কোনো সাবজেক্টের মেজর পড়ার জন্য, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের স্ক্রিনে দেওয়া 2টো নাম্বার আছে, সেই নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।